এমা ভাষা সাহিত্যের লেখক ভায়াকাম মোহাম্মদ বশিরের লেখা নীলাভালি চাম অর্থাৎ দ্য ব্লু লাইট নামক ছোট গল্পের উপর নির্মিত মুভি। এক লেখক তার পরবর্তী গল্প লেখার জন্য অজান্তেই এক ভুতুড়ে বাড়িতে ভাড়া নিয়ে ওঠে এবং তারপর থেকেই শুরু হয় এমন কিছু ঘটনা যা হয়তো তিনি কোনোদিন কল্পনাও করতে পারেনি। 1952 সালে প্রকাশিত ছোট গল্পে লেখক তার জীবনের এই সত্য ঘটনাকে তুলে ধরেছিল। তো চলুন শুরু করা যাক আজকের মালায়ামা মুভি নীলাভালি চাম। সময়টা 1964 সাল। সমুদ্র তীরবর্তী এলাকা, তীর থেকে দূরে শান্ত মনোরম পরিবেশ ঘেরা এক ছোট্ট গ্রাম। টান রিকশায় বসে এক ভদ্রলোক বিড়িতে টান দিয়ে চলে যাচ্ছে তার গন্তব্যে। লোকটার নাম বশির, পেশায় লেখক। রিকশা থামলো এলাকার এক পরিত্যক্ত বিলাসবহুল বাড়ি ভার্গাভি নিলায়ামের সামনে। অবস্থা দেখেই বোঝা গেল এই বাড়িতে বহু বছর কারো পা পড়েনি। তুলসী মঞ্চ একদম শুকিয়ে গেছে। বশির বাড়ির চারপাশ ঘুরে দেখার সময় লক্ষ্য করে কুলি আর রিকশাওয়ালা কোনো কারণে বাড়ির ভেতরে আসার জন্য সংকোচ বোধ করছে। এই বাড়ির বাগানে ঠিক মাঝখানে রয়েছে এক বিশাল কুয়া। বশির একটি পাথর ফেলে বুঝলো কুয়োটা যথেষ্ট গভীর, তবে ব্যবহারযোগ্য, পানি তোলা যাবে। ওদিকে রিকশাওয়ালা ইতিমধ্যে পালিয়েছে। বাড়িতে ঢোকার আগে সালাম দিয়ে জং ধরা তালা খুলে ভিতরে প্রবেশ করলো। এত বছরে কেউ না থাকায় বাড়ির অবস্থা অনুমান করাই যাচ্ছে। বশির দেখে কোণের একটা ঘরে তালা ঝুলানো। একবার ঢোকার ইচ্ছা জাগলেও থেমে যায়, কারণ এই চাবি তার কাছে নেই। কাজের ঘরটা বেশ ভালোই হয়েছে। দক্ষিণের খোলা জানালা দিয়ে আসা ফুরফুরে বাতাস মনে আবেগ সঞ্চার করে। খুব কম সময়ের মধ্যে দরকারি জায়গাগুলো ঝেড়ে পরিষ্কার করে বাসযোগ্য করে তুলে বেলা বাড়লে বেরিয়ে পড়ল হোটেলে দুপুরের খাবার খেতে। যাত্রাপথে দেখা এলাকার পিয়ন বাবুর সাথে। এলাকায় ইতিমধ্যে লেখক বাবুর আসার কথা ছড়াতে শুরু করেছে, তাই পিয়নের সাথে পরিচয় সেরে বশির বলে, আমি এই কিছুটা এগিয়ে ডান দিকের রাস্তার উপরে যে দোতলা বাড়িটি আছে ভার্গাভি নিলায়াম, ওইখানেই উঠেছি। কোনো চিঠি আসলে একটু পৌঁছে দিলে ভালো হয়। কিন্তু বাড়ির নাম শুনতেই পিয়নের মুখ শুকিয়ে গেল, কিছু বলে না। হোটেলে ঢুকলে একই অবস্থা, কারণ দুপুর রাতের খাবার বাড়িতে পৌঁছে দিতে বলায় কেউ যেতে রাজি হয় না। এমনকি হোটেল মালিক বাহানা দিল যে, বাবু আমাদের লাঞ্চ বক্সটা ভেঙে গেছে, কবে নতুন পাবো জানি না। তাই বলছিলাম যে, বশির কথা থামিয়ে দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা লাঞ্চ বক্স কেন, আপনি থালাতেও তো পাঠাতে পারেন। কিন্তু সবার মুখ দেখে আন্দাজ করে বশির বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এসে খেয়ে যাব কেমন। হোটেল মালিক শুনে হাঁপ ছেড়ে বাঁচে। এরপরে সোজা গেল বন্ধুর মেসে। দরজা খুলল বন্ধুর মামা। বশির একটু অপ্রস্তুত হয়ে পড়লে বন্ধুদের দেখে বুঝতে পারে সে ঠিক জায়গাতে এসেছে। সবাই বাড়ির মালিকের ভাড়া চাইতে আসার ভয়ে লুকিয়েছিল। সবাই হাসি মুখে বশিরকে স্বাগত জানিয়ে গল্পে বসলো। বশির বলল, তোরা আমার জন্য 2 মাস খুঁজেও বাড়ি পেলি না, এই দেখ আমি নিজেই মাত্র 2 দিনে বাড়ি জোগাড় করে ফেললাম। বন্ধুরা শুনে অবাক, কারণ ওরা যতদূর জানে এই চত্বরে কোনো বাড়ি ফাঁকা নেই। তাহলে তখনই বশির ভার্গাভি নিলায়ামের নাম বলতেই সবাই চমকে উঠল। এক মুহূর্তের জন্য সবাই বোবা। ঢোক গিলে রামদাস বলল, ভাই, কয়েক বছর আগে ভার্গাভি নিলায়ামে যে পরিবার থাকতো তাদের একমাত্র মেয়ে ভার্গাভি আকস্মিক মৃত্যু হয়েছিল। তারপর থেকে বাড়ি ফাঁকা পড়ে আছে। ভার্গাভি ওর সহপাঠী ছিল, অসামান্য সুন্দরী, রূপে গুণে অদ্বিতীয়, খুব ভালো নাচ পারত। যতদূর শুনেছি ওর বাড়ির পাশেই শশী কুমারের সাথে প্রেমের সম্পর্ক শুরু হয়। একে অপরকে তারা ভীষণ ভালোবাসতো। তবে একটা সময় শশী কুমার শহরে চলে গেলে চিঠিতে জানায় সে নাকি অন্য কাউকে বিয়ে করেছে। এটা শোনার পরেই ভার্গাভি কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে মেয়েটার আত্মা ওখানেই আছে। এলাকার সবাই জানে ভার্গাভি নিলায়ামের কথা। দিনের বেলাও বাড়ির সামনে লোক যেতে ভয় পায়। অনেকেই নাকি বাড়ির চত্বরে ভার্গাভির আত্মাকে দেখেছে। বশির অবাক হয়ে কথাগুলো শুনছিল।
সময় বাড়লে সন্ধ্যা নামলে বশির বিদায় জানায়। সবাই সতর্ক করে ওদের সাথে থাকতে বলে। বশির মজা করে বলে, ভার্গবী যদি সত্যি প্রেমিকা হয়ে থাকে তাহলে সে আমায় বুঝবে। টর্চ হাতে বিড়ি ধরিয়ে রওনা দিল বশি। জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দ আর অনেক দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। গেট খুলে সোজা কুয়োর সামনে গিয়ে বলল, ভার্গবী দেবী, আমি বশির, পেশায় লেখক আর বাস্তব জীবনে ভবে ঘুরে। এই বাড়ির নতুন ভাড়াটিয়া আমি। সকালে অজান্তেই কুয়োতে পাথর ফেলার জন্য আমি ক্ষমা প্রার্থী। হঠাৎ খসখস শব্দে গাছটা নড়ে উঠল। টর্চ ধরতেই দেখলো অন্ধকারে দুটি চোখ জ্বলছে। ওটার দিকে পাথর ছুঁড়ে মারতেই একটা কুকুর ছুটে গেল তুলসী গাছের ওইখানে। টর্চ রেখে সে আবার বলতে শুরু করলো, ভার্গবী দেবী, আমি আমার সব জমানো টাকা এই বাসার 2 মাসের ভাড়ায় চলে গেছে। আমার এখন কোথাও যাওয়ার নাই। আচমকা শুকনো পাতার শব্দে চমকে উঠলে দেখে ইঁদুর। বশির মন শান্ত করে বাড়ির দিকে তাকিয়ে বলল, ভার্গবী দেবী, আমি এখন কি বাড়িতে প্রবেশ করতে পারি? বশির ঢুকতেই দেখা গেল গেটের সামনে দিয়ে কিছু একটা লুকিয়ে বের হয়ে গেল। এরপর ধুলো পড়া গ্রাম ফোনে গান ছেড়ে কুয়োতে গোসল করতে আসে। ওর অজান্তেই কুয়োর উল্টো দিকে একটা কালো বিড়াল আড়ালে যেতেই সাদা শাড়ি পরে ভার্গবী দেবী দেখি বসে আছে। গোসল করে সিগারেট ধরিয়ে লিখতে বসলে একবার মনে হলো, যদি ভার্গবীর গল্প কলমে ফুটে ওঠে তাহলে কেমন হয়। তবে আজ শরীর মানছে না, তাই লন্ঠনের আলো নিভিয়ে শুয়ে পড়ল। আজকের রাত বড় অদ্ভুত। বাতাস যেন ক্রমশ ভারী হয়ে আসছে। টেবিলের উপরে রাখা লন্ঠনের আলো হঠাৎ নিজে থেকেই উজ্জ্বল হয়ে ডায়েরির পাতা উল্টোতে শুরু করলো। ঘুম ভাঙলো বেলা করে। অনেকদিন পর লম্বা ঘুম হয়েছে। ভার্গবী দেবীকে সুপ্রভাত জানিয়ে বেরিয়ে গেল বাজারের দিকে। বশিরকে দেখে সবাই তাজ্জুব, কারণ ওই বাড়িতে এক রাতের বেশি টিকে আজ অব্দি কেউ বেঁচে ফিরেনি। হোটেল মালিক বলল, স্যার, কাল রাতে কিছু হয়েছিল? বশির বলে, কেন, কি হবে? আসলে স্যার, আগের বছর এনএম স্যার এর বোন ওনার স্বামী ওই বাড়িতে থাকার জন্য আসে, কিন্তু এক রাতের বেশি থাকতে পারেনি। বশির তখন উৎসুক হয়ে এনএম স্যারের ব্যাপারে জানতে চায়। তখন জানতে পারে এলাকার সবাই তাকে ভগবান তুল্য দেখে। ভার্গবীর মামার ছেলে এই এনএম স্যার, তার সাথেই নাকি ভার্গবী দেবীর বিয়ের কথা ছিল, কিন্তু এর মাঝে সে অন্য কারো প্রেমে পড়লে বিয়ে ভেঙে যায়। তবে স্যার, আপনি কিন্তু সাবধানে থাকুন। শোনা যায় ওই বাড়ির এক বন্ধ দরজার ওপারে নাকি ভার্গবী বেশ কিছু জিনিস আজও রাখা। ভার্গবী ভূত ওই বাড়িতে বিভিন্ন রূপে ঘুরে, কখনো কুকুর, ইঁদুর, আবার কখনো সাপ। ওইদিকে দেখা যায় বশিরের অবর্তমানে ভার্গবী নীলায়মের গ্রামোফোন বেজে উঠে। মনে হলো চেয়ারটা ঘুরিয়ে কেউ যেন বসলো। ফেরার পথে দেখা বন্ধুদের সাথে সবাই উৎসুক জানার জন্য কাল রাতে কিছু একটা হয়েছে কিনা। বশির গম্ভীর হয়ে বলল, হ্যাঁ হয়েছিল তো, ঘুম। সবাই বিরক্ত হয়ে বলল, ভাই, আমাদের ওইখানে থাকবি, চল। কেন এইখানে পড়ে আছিস? তবে বশির কোনো উত্তর না দিয়ে মৃদু হেসে সাইকেলে বেরিয়ে গেল। বাড়ি এসে কিছুক্ষণ জিরিয়ে বলতে শুরু করলো, আচ্ছা ভার্গবী দেবী, কেমন হয় যদি আমি আপনার কাহিনী লিখি? এখানকার লোকেরা যেটা বলছে সেটা নয়, বরং আপনার আসল কাহিনী। দেয়ালের ওই পারে দাঁড়িয়ে শশী আর এই বাড়িতে ভার্গবী, দুই হৃদয়ের মাঝে এক নির্বাক প্রাচীর। বশির লেখায় মন দিলে কোণের ঘর থেকে আসা আওয়াজে বিরক্ত হয়ে চেক করলে দেখে কেউ জানালা ভেঙে চুরি করার চেষ্টা করেছিল। হয়তো কিছু দামি জিনিস আজও এই বাড়িতে আছে। খেয়াল করলো, আরে, এই রুমেই তো ভার্গবী দেবী থাকতেন। দরজায় আজও তালা ঝুলছে মরচে পড়া। বশিরের তর সইল না। তালা ভেঙে মাকড়সার জাল সরিয়ে ঘরটায় প্রবেশ করলো। একটা বক্স অর্ধেক ভাঙা অবস্থায় পড়ে। বোঝা গেল এইটাকে জানালা থেকে লাঠি দিয়ে কেউ খোঁচাচ্ছিল। এই ঘরের বাগানের জানালা দিয়ে সোজা দেখা যায় শশী কুমারের বাসা। হয়তো এই জানালা দিয়ে কোনো এক সময় ভার্গবী তার প্রেমিকাকে দেখতেন। আয়নার পাশে রাখা ধুলো পড়া সিতার দেখে বশির কেমন এক অদ্ভুত টান অনুভব করতেই বক্সের তালা ভাঙতেই দেখে ভিতরে রাখা এক অপরূপ মহিলা, ভার্গবী দেবীর ছবি। ঠিক যেন রূপকথার গল্পের নায়িকা। সেদিন বশির ঘরটা পরিষ্কার করে বিকেল অব্দি সমুদ্র তীরে ডায়েরি নিয়ে বসে রইল। সমুদ্রের বহমান স্রোতের মতো যেন তার মনের ভার্গবী দেবীর কাহিনী
বেগ বয়ে চলছে। ওই রাতে একজন অজানা ব্যক্তি বাড়িতে ঢুকলে ভার্গবী দেবীকে দেখে ভয়ে কাঁপতে থাকে। চিৎকার শুনে বাইরে এসে দেখে লোকটা পুরো ছটফট করছে। লোকটাকে সামলে বসির ঘরে এনে বসালো। লোকটার নাম পরিকার্ণী, গ্রামে নতুন কাজের সন্ধানে এসেছে। ভয়ে বলল, স্যার, বাড়িতে ঢুকতে গিয়ে দেখি একজন মহিলা শাড়ি পরে অন্ধকারে বসে আছে। মুহূর্তের মধ্যে সে আমার গলা টিপে ধরলো। হয়তো উনি আপনার স্ত্রী। স্যার, মাফ করবেন, বড্ড ভয় পেয়ে গেছিলাম। বশির তাকে বাড়িতে কাজ করার কথা বললে সে রাজি হয়ে যায়। ভালোই হলো, গল্প করার কাউকে তো পাওয়া গেল। বশির এইবার একান্তে ভার্গবী দেবীকে বলল, ও বেচারি গরিব মানুষ, কাজে লাগিয়ে দিলে ভালোই হবে, তাই আপনি ওকে এখানে থাকতে দিন। পরের দিন সকাল থেকেই কাজে লেগে পড়ল। ঘর দুয়ার পরিষ্কার করার সময় পরিকার্ণী ভয়ে চেঁচিয়ে উঠে। ও নাকি বাহিরে চাদর মুড়ি দিয়ে কাকে দেখেছে, চিৎকার করলে তাকে মেরে ফেলবে বলছিল। বশির কিছু না বলে ওকে ভিতরে ঢুকিয়ে ঘেট লাগিয়ে দেয়। সারাদিন কাজের পর বশির হোটেলে খাবার আনতে গেলে তখন পরিকার্ণী দুয়ারে বসে কিছু করছিল। হঠাৎ ওর সামনে কালো বিড়াল এসে চুপটি করে বসে। বিড়ালটা এক নজরে ওর দিকে দেখছে। কি ভয়ঙ্কর তার চাহনি! তখনই ঘরের ভেতর থেকে ভেসে এলো নুপুরের আওয়াজ। কেউ যেন ছুটে বেড়াচ্ছে। তবে আওয়াজ শুনে বিড়ালটা চলে যেতেই ভেসে এলো সিতারের মধুর আওয়াজ। বাহ, বাবুর স্ত্রী তো খুব সুন্দর সিতার বাজায়। পরিকার্ণী এই ভেবে সেখানে বসে রইল। পরের দিন পরিকার্ণী বশিরের বন্ধুদের বাড়িতে যায় দড়ি আনতে। কুয়ো পরিষ্কারের কাজে আসবে। অচেনা লোককে দেখে রামদাসের মামা কুস্তির প্যাচে বেচারাকে ধরলে প্রাণ অষ্টাগত। শেষে নিজের পরিচয় দিয়ে বশিরের চিঠি দেখালে নিস্তার পায়। বাড়ি ফিরে পরিকার্ণী বশিরকে জানায়, সেদিন মনে হয় বাড়িতে আপনার ওই বন্ধুর মামাই এসেছিল চাদর মুড়ি দিয়ে। বেলা বাড়লে বশির কুয়োতে নামে আর পরিকার্ণী উপর থেকে দড়ি ধরে আছে। কিন্তু পরিকার্ণীর হাঁচিতে দড়ি ছুটে গেলে বশির কুয়োতে পড়ে যায়। ভয়ে বশিরের বন্ধুর বাড়িতে গিয়ে খবর দেয় যে স্যার কুয়োর মধ্যে পড়ে গেছে। তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে আসার সময় পরিকার্ণী জানতে পারে এতদিন স্যারের স্ত্রী যাকে ভাবছিল সে আসলে ওই বাড়ির অতৃপ্ত আত্মা। এটা শুনে বেচারা জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল দেখে সামনে বসে আছে বশির। বশিরের ঠিক মনে নেই কি হয়েছিল, তবে শরীর হালকা হয়ে আসে আর কেউ যেন তাকে উপরে তুলে দিয়েছিল। তারপর বাকিটা দড়ি ধরে উপরে আসার পর সব ঠিক। এই সব শুনে পরিকার্ণী বাড়িতে যেতে আর রাজি হয় না, তাই বশির একাই ফিরল। দিনের পরে দিন যায়, কিন্তু বিভিন্ন ঘটনায় লেখা আটকে যায়। অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়েছে বশির। একাকী সমুদ্রের তীরে বসে সময় কাটছে তার। ধুলো ভরা বক্সে লাল সুতোয় আটকে ভার্গবী দেবীর মাথার চুল যেন কদিন আগের ঘটনা, সেদিনের অতীত আজকের বর্তমান। ভাবনার প্রবাহে আনমোনা পথিকের মতো পূর্ণিমার রাতে এক মায়াবী নীল আলো লক্ষ্য করে বশির এগিয়ে চলল সমুদ্রের দিকে। তাকে কেউ ডাকছে। মনে হচ্ছে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে সাদা শাড়ি পরা ভার্গবী দেবী। কোমর পর্যন্ত চুল হাওয়ায় উড়ছে, কিন্তু মুখ দেখা যায় না। তবে ধরতে যাওয়ার আগেই এক অলৌকিক অনুভূতি ঝড় হৃদয়ে ঠান্ডা করে চোখের নিমেষেই সব মিলিয়ে গেল। বাড়ি ফিরে আনমনা হয়ে বশির আবারও লিখতে বসল। আজ টেবিলের ঠিক সামনে রাখা ভার্গবী দেবীর ছবিটা হঠাৎ শুনতে পেল শিহরণ জাগানো ঝুমুরের শব্দ। এটার জন্য বশির কিন্তু প্রস্তুত ছিল না। গায়ের লম এক ঝটকাতেই দাঁড়িয়ে যায়। বাহিরে অপ্রাকৃত অশান্ত বাতাসে বাগানের গাছগুলো নড়ে উঠতেই দূর থেকে শেয়ালগুলো একসাথে ডেকে উঠল। বশির ধীরে ধীরে জানালায় আসলে দেখে বাগানের বড় বট গাছটার উপর ভার্গবী দেবী দোলনায় দুলছে। বশির নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। হার্টবিট যেন দ্রুত বেড়েই চলছে। টর্চ হাতে বাহিরে আসলে দেখে সেখানে কেউ নেই। বিভ্রান্ত হয়ে ঘরে ফিরলে নজর পড়ল তার লেখা গল্পের মাঝের বেশ কয়টা পাতা কেউ পুড়িয়ে ফেলেছে। হয়তো ভার্গবী। মনে একাধিক প্রশ্ন জেগে উঠল। কেউ টেবিলের উপরে পুরনো পেপার কাটিং রেখে গেছে, যেটায় লেখা লক্ষ্ণৌগামী এক্সপ্রেস ট্রেনের সেকেন্ড ক্লাস রুমে একটা ৩৫ বছর বয়সী পরিচয়হীন ব্যক্তির দেহ পাওয়া গেছে। আন্দাজ করা হচ্ছে দেহ দুদিনের পুরনো। ওই ব্যক্তির পকেট থেকে মালায়াম খবরের কাগজে মোড়ানো কোঁকড়ানো চুল পাওয়া গেছে, তাই সন্দেহ করা হচ্ছে ব্যক্তিটি মালায়ালি। তবে প্রাথমিক তদন্ত অনুযায়ী সামনে আসে এই ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে আত্মহনন করেছে। তবে এই পেপার কাটিং এর সাথে ছিল নানুকুট্টাম নামের কোনো এক ব্যক্তির লেখা এক চিঠি। এরপর বশির রামদাস থেকে নানুকুট্টামের ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারে লোকটা নাকি বদমেজাজি হওয়ার সাথে ব্ল্যাক ম্যাজিক, ঝাড়ফুঁক কে ভীষণ মানত। ভার্গবীর দুই প্রিয় বান্ধবী ছিল,
সুমা আর লতা। যার কারণে বশির ভার্গবীর খোঁজ খবর নিতে সুমার বাড়িতে গেলে ভার্গবীর মা সহ দুই বান্ধবীর সাথেই দেখা হয়ে যায়। সুমা শশী কুমারকে ওই ঘটনার পর থেকেই ভীষণ অপছন্দ করত। ভার্গবীর মা মেয়ের শোক থেকে আজও বের হতে পারেনি। ওদের বাড়িতে দেখাশোনা করার একজন লোকও আছে, নাম পাপ্পু। তাকে ভার্গবী প্রথমে বাড়িতে আনে, তারপর থেকে সে ওখানেই রয়েছে। বশির ওকে ভার্গবী নিলয়মে আসতে বললে কোনো মতে রাজি হয়। এর মাঝে ভার্গবীর মাকে বশির কুয়োর সামনে পাওয়া শশী কুমারের সেই চিঠির ব্যাপারে জিজ্ঞেস করলে বললেন চিঠি উনি পেয়েছিলেন বটে, কিন্তু নানকুট্টাম চিঠি ওনার থেকে পরে নিয়ে যায়। বশির এই সূত্র ধরে আরো এগিয়ে চলল। কিভাবে সে ভার্গবীর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে তা সে নিজেও জানে না। সেদিন রাতে হঠাৎ করে কুয়োর পাশ থেকে ভারী কিছুর আওয়াজ শুনে বাইরে আসলে কেউ বশিরকে লক্ষ্য করে ছুরি চালিয়ে মারার চেষ্টা করে, কিন্তু ভাগ্যবশত বেঁচে গেলে সেই ছুরিটা নিয়ে হোটেল মালিকের কাছে জিজ্ঞেস করলে জানায় যে এই রকম ছুরি এইখানকার কেউ ব্যবহার করে বলে তো মনে হচ্ছে না। তখন সে উৎসুক হয়ে ভার্গবীর কাহিনীর ব্যাপারে জিজ্ঞেস করে। বশির বলে কাহিনী আপাতত শেষ হয়নি, তবে এতটুকু বলতে পারি ভার্গবী আত্মহরণ করেনি। আজ রাতে লেখার সময় কেরোসিন শেষ হয়ে গেল। বশির বন্ধুর বাড়ি যায় তেল আনতে। এত রাতে ওকে দেখে সবাই অবাক। ঝড় আসবে তাই বশিরকে আজ রাত এখানেই থেকে যেতে বলে জানায় কাহিনীর শেষের পথে, তাই দ্রুত বাড়ি ফিরতে হবে বলেই বেরিয়ে পড়ল বশির। সারা রাস্তা শুনশান হলেও মেঘ গর্জনের কারণে একটা শেয়ালও আজ ডাকছে না। বাড়ির গেটের সামনে আসতেই বশির ভয়ে থমকে দাঁড়ায়। যা দেখছে বিশ্বাসযোগ্য নয়। গোটা বাড়ি অদ্ভুত নীল আলোতে ভরে গেছে। বাড়ি ঢুকতেই নাকে এলো অসাধারণ জুঁই ফুলের গন্ধ। বশির অবাক হয়ে দেখে টেবিলে রাখা লন্ঠন নীল আলোয় চলছে, আর কাহিনীর পাতাগুলো ধীরে ধীরে উল্টে চলছে। বশির অজান্তেই বলল ভার্গবী দেবী আপনাকে ধন্যবাদ। কাহিনী প্রায় শেষের পথে। কেটে গেছে আরো কিছুদিন। বশির আজ উঠোনে বড় গাছটার নিচে লণ্ঠনের নিভু আলোয় ভার্গবীর কাহিনী পাঠ করছে, এবং তার সাথে উন্মুক্ত হচ্ছে ভার্গবীর অজানা ইতিহাস। সময় ফিরে যাচ্ছে অতীতের সেই অন্তিম সময়। সুদর্শন শশীকুমার সেতারায় তাল ধরেছে, আর সেই তালে ঝুমুর মিলিয়েছে পাশের বাড়ির অপরূপা দুষ্ট মেয়ে ভার্গবী। তাদের প্রথম সাক্ষাতের সূত্রপাত গুরুজি ও ছাত্রীর আবেশে, গান তালিমের মাধ্যমে। কলেজের অ্যানিভার্সারির অনুষ্ঠানের জন্য দুই বন্ধু আর ভার্গবী আসছে শশীর বাসায়। তারা মনে মনে একে অপরকে ভালোবাসে, তাই ভার্গবীর কথা ফেলার সাহস শশীর হয় না। কলেজ অনুষ্ঠানে ওদের সাথে গাড়িতে আসতে দেখা যায় ভার্গবীর মামার ছেলে নানুকুট্টামকে। সে একজন দক্ষ শিকারী, বন্দুক ও ছুরি চালানো তার কাছে বা হাতের খেল। সেদিনের অনুষ্ঠানের পর ভার্গবী শশীকে ডিনারের জন্য বাড়িতে আনে, যা দেখে নানু অবশ্য খুশি হয় না। এইভাবেই সবার সাথে তাদের দুজনের সম্পর্ক আরো গভীর হতে থাকলো। ভার্গবীর মায়েরও শশীকে বড়ই পছন্দ। রাত হলেই তারা দেয়ালের সামনে লুকিয়ে দেখা করে সময় কাটাতো। বাস্তবে এই দেয়াল তাদের আলাদা করে রাখলেও মন দুটো কবেই এক হয়ে গিয়েছিল। তাদের অপ্রকাশিত ভালোবাসা প্রকাশ হতে সময় লাগলো না। এরই মধ্যে একদিন নানুর নজর যায় দেয়ালের উপর রাখা শশীর চিঠির উপর, যা দেখে শশী ও ভার্গবীর প্রেমের কথা জানতে পেরে গেল নান্নু। ওদের ফলো করতে শুরু করে। এর মাঝে একদিন শশীর সাথে নান্নু একা দেখা করলে তখনই পাপ্পু ভুলবশত ভার্গবীর দেওয়া স্পেশাল মোড়কে ফল নিয়ে আসলে নান্নু বুঝে যায় এই প্রেমের বিষয় সে ছাড়া সবাই জানে। তাই বাঁকা কিছু কথা বলে শশীকে বিদায় জানায়। একদিন নান্নু ভার্গবীর মায়ের সামনে হঠাৎ ভার্গবীকে বিয়ে করার প্রস্তাব দেয়। এতে মা অপ্রস্তুত হয়ে পড়লে পাপ্পু এসে নাটকের গল্প শোনাতে শুরু করলো। নান্নু ওর উপর কি রেগে যায়। তখনই ভার্গবী নান্নুকে সবার সামনে বাইরের লোক বলে অপমান করে। সে জানায় আর কিছুদিনের মধ্যে ভার্গবী তার স্ত্রী হতে চলেছে। এটা শোনা মাত্রই ভার্গবী বলে সে কোনো মতেই তার স্ত্রী হবে না, যেটা নান্নুর স্বাভাবিকভাবে তার ইগোতে লাগে। পরের দিন ভার্গবী বিষয়টা শশীকে জানায় যে আত্মীয়র তরফ থেকে তার বিয়ের প্রস্তাব আসছে, তাই বিয়ে নিয়ে তাদের এখন ভাবা দরকার। এর মধ্যে নান্নু একদিন ভার্গবীর থেকে খারাপ ব্যবহারের জন্য মাপ চাইতে আসলে ওর মায়ের থেকে জানতে পারে সে লাইব্রেরি গেছে। রাতে ভার্গবী বাসায় ফেরার পর দেখে নান্নু ওর জন্য একটা চিঠি রেখে গেছে, যেটায় ভার্গবীর প্রতি তার প্রেমের ব্যর্থতা এবং তার জন্য সে কোন পর্যন্ত যেতে পারে সেই বিষয়ে লেখা ছিল, যা স্বাভাবিকভাবেই ভার্গবীকে চিন্তায় ফেলে। আর বলা বাহুল্য এই চিঠিটাই বশির সেদিন পেপার কাটিং এর সাথে পেয়েছিল। এক রাতে শশী ও তার বন্ধু রবির সাথে জঙ্গল পথে ফিরছিল। তারা কোনো আন্দোলনের একটা দলের সাথে যুক্ত। শশী দলটাকে গোপনে নেতৃত্ব দিচ্ছে, এই কারণে সে লখনৌ থেকে পালিয়ে এইখানে গা ঢাকা দিয়েছে। রবি ট্রেন ধরবে দেখে বিদায় জানালে একা বাসায়
বাসায় ফেরার পথে হঠাৎ শশীর উপর কালো চাদর সুরি দেওয়া অততাই বন্দুকসহ হামলা করে। শশী কোনো মতে এই যাত্রায় বেঁচে গেলেও সিদ্ধান্ত নেয় সে একবার লখনৌ যাবে এবং ওখানকার পরিস্থিতি জানার জন্য। এই বিষয়টা সে ভার্গবীকে জানিয়ে 6 মাসের সময় চেয়ে বলে, আমি ফিরে এসে তোমায় স্ত্রীর মর্যাদা সহ ফিরিয়ে নিয়ে যাব, আমার জন্য অপেক্ষা করো। এই কথা শুনে ভার্গবী কান্নায় ভেঙে পড়ে, কারণ তার কাছে 6 মাস 6 বছরের সমান। দুর্ভাগ্যবশত তাদের এই কথা নান্নু লুকিয়ে শুনে ফেলে। আজ রাতে শশী ট্রেন ধরবে, তাই ভার্গবীকে শেষ বিদায় জানিয়ে টিকিট কাউন্টারে আসলে দেখা হয় নান্নুর সাথে। সে দিল্লি যাচ্ছিল কাজের ইন্টারভিউর জন্য। তার সাথে একজন বন্ধুরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ ওর আত্মীয় মারা যাওয়ায় সে যেতে পারছে না। তাই নান্নু এক্সট্রা টিকিট সহ ভার্গবীর পাঠানো স্পেশাল মোড়কে দেওয়া খাবার শশীকে দিয়ে একসাথে ট্রেনে উঠে বসলো। ট্রেন ছাড়তে তখনও অনেক দেরি, তাই এর মধ্যে শশীর খিদে পেলে ভার্গবীর পাঠানো খাবার খাওয়া মাত্রই শশীর শরীর খারাপ করতে শুরু করে। একটু পানির জন্য ছটপট করতে থাকে, কিন্তু নান্নু একভাবে ওকে দেখে হেসে যাচ্ছে। কি পানি চাই শশী বাবু? এটা বলে ওকে চাদর দিয়ে চাপ দিয়ে ধরে ওর সব জিনিসপত্র নিয়ে সে নেমে যেতেই ট্রেন ছেড়ে দিল। এরপর কেটে যায় অনেক দিন, কিন্তু লখনৌ পৌঁছে শশীর কোনো চিঠি আসে না। ভার্গবী প্রতিদিন পোস্ট অফিসে গিয়ে খবর নেয়, কিন্তু কোনো উত্তর নেই। ওদের অপেক্ষায় কেটে যায় একটা মাস। ভার্গবী প্রতিদিন শশীর জন্য কাঁদে, কিন্তু আশা ছাড়ে না। তবে এর মাঝে চলতে থাকে নান্নুর বিয়ের প্রস্তাব। তবে যাই হয়ে যাক, ভার্গবী উত্তর একটাই, সে বিবাহিত। শশীকে সে স্বামী হিসেবে আগেই মেনে নিয়েছে, কিন্তু এইভাবে নান্নুর ধৈর্যের বাঁধ ভাঙছিল। সেদিন বাড়িতে কেউ ছিল না। রাতে ভার্গবী সেই দেয়ালের সামনে দাঁড়িয়ে ভালোবাসার স্মৃতিচারণ করছিল। হঠাৎ নান্নু এসে বলে, অপেক্ষা করে কোনো লাভ নেই। সেদিন শশীর লখনৌ যাবার টিকিট আমিই কেটেছিলাম। যাত্রাপথে ওর খিদে লাগলে বিষ মিশানো ফল দিয়ে ওকে বলেছিলাম এইটা ভার্গবী পাঠিয়েছে। বেচারা একবারও সন্দেহ না করে খেয়ে নিয়েছিল। আসলে তোমার শশী কখনোই লখনৌ পৌঁছায়নি, মাঝ রাস্তায় মারা গেছে। তাই ওর অপেক্ষা করাবি, তাই এখন একটাই উপায়, আমাকে বিয়ে করা। এত কষ্টদায়ক কথা শোনার পর ভার্গবী বাকরুদ্ধ হয়ে যায়। তার এতদিনের স্বপ্ন এইভাবে শেষ হয়ে যাবে কখনোই ভাবেনি। মনের কষ্ট আর নান্নুকে উচিত শিক্ষা দেওয়ার প্রতিহিংসার আগুনে ভার্গবী নান্নুকে জোরে থাপ্পড় মারলে নান্নু রেগে গিয়ে চুলের মুঠি ধরে কুয়োতে ফেলে দেয়, আর সেখানে রেখে যায় নান্নুর লেখা মিথ্যা চিঠি। যা দেখে সবাই জানলো শশী লখনৌতে বিয়ে করে সংসার করছে। আর এই খবর সহ্য করতে না পেরে ভার্গবী আত্মহরণ করেছে, এবং এর সাথেই সময়ের পাতায় ভার্গবীর মিথ্যে কাহিনীর লোকমুখে ছড়িয়ে পড়ে। বশির একভাবে তাকিয়ে আছে কুয়োর দিকে। ভার্গবীর ঘটনা তাকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিয়েছে। ভার্গবী দেবীর এই কাহিনী কি সত্যি? তখনই মৃদু কণ্ঠে পাশ থেকে নান্নু বলল, কাহিনীর সত্যতা জানার জন্য আমি আছি, চিন্তা করো না। বশির শান্ত গলায় বলল, আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছি মিস্টার NM ওরফে নান্নু কাটাম। তার সন্দেহ অবশ্য রামদাসের মামার উপর ছিল, কিন্তু সেদিন পাপ্পুর কথা শোনার পর ঘটনার নতুন রূপ নেয়। নান্নু হেসে বলল, গল্প ঠিক লিখেছ, শুধু একটু এদিক ওদিক হয়েছে। তবে সেটাকে ঠিক করে পাবলিশ করা পর্যন্ত মনে হয় না তুমি বেঁচে থাকবে। প্রথম থেকে আমার তোমার উপর নজর ছিল, তাই একবার নিশানায় শান দেওয়ার জন্য তোমাকে ছুরি ছুঁড়ে মারি, কিন্তু মিস হয়ে গেল। তারপর একদিন পরিকারণী আমাকে চাদর ঢাকা দিয়ে দেখে ফেললো। কিন্তু ছাড়ো, সকাল হতেই 30 লরি বালি আসবে এই কুয়ো ভরে দেওয়ার জন্য। তবে এই কুয়োর সাথে তোমার শরীর ও বাকি জিনিসগুলো চাপা পড়বে, কারণ এই কাহিনীর পাতা হারিয়ে গেলেও তোমার বেঁচে থাকা আমার জন্য সুবিধার নয়, কারণ ভার্গবীর প্রেমের গল্পের নায়ক একজন থাকবে, আর সেটা আমি নান্নু। কাহিনীর পাতাগুলো কুয়োতে ফালিয়ে বলল, বশির, উই যে বলছিলাম গল্পে একটা ভুল আছে। আসলে উই রাতে শশীকে বিষ দেওয়ার পর আমি পরের স্টেশনে নেমেছিলাম, কারণ শশী তখন মরেনি। তাই ওর গলা টিপে শেষ করার পর আমি নেমে যাই। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ভার্গবী বলেছিল মৃত্যুর পরও আমার উপর নাকি বদলা নেবে। শুধু এইগুলোই তুমি লিখতে ভুলে গেছো। কথাটা বলেই সে ছুরি হাতে বশিরের উপর আক্রমণ করলো। চলল ভয়ঙ্কর হাতাহাতি। বশিরও কিছু কম যায় না, কিন্তু একটা সময় নান্নু ওকে কাবু করে কুয়োতে ফেলতে যায়। তখনই বিদ্যুৎ চমকানোর আলোতে দেখা গেল জানালা দিয়ে ভার্গবী তাদের এক দৃষ্টিতে দেখছে। তবে কোনো মতে কুস্তির পেছে বশির নান্নুকে কুয়োতে ফেলে দিল। বশির ওকে দড়ির সাহায্যে টেনে তোলার চেষ্টা করে, আর তখনই নান্নুর পায়ে সাদা শাড়ির আঁচল জড়াতে
শুরু করে। ধীরে ধীরে সেটা ক্রমশ ওকে কাবু করেছে। মনে পড়ছে ভার্গবীর শেষ কথা, মৃত্যুর পরও আমি তোর উপর বদলা নিব। নান্নুর কাছে এখন নিঃশ্বাস নেওয়াই কষ্টদায়ক হয়ে পড়ছে। কিছুক্ষণ এইভাবে চলার পর একটা সময় ভার্গবী ওকে পানির ভিতর টেনে নিয়ে যায়। কুয়োতে অস্বাভাবিক কিছু হচ্ছে, যার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বশিরের কাছে নেই। এক উজ্জ্বল নীল রঙের আলোর সাথে বের হয়ে আসছে বশিরের লেখা ভার্গবী দেবীর কাহিনী মুন রাইজের এক একটা পাতা, আর বশির অবাক হয়ে তা দেখছে। অসাধারণ দৃশ্য। একটা সময় ভার্গবীর আত্মা নীল রঙের আলোর সাথে মুক্তি লাভ করলে পাতাগুলো সব জায়গায় ছড়িয়ে পড়ল। শান্ত গলায় বশির তারা ভরা আকাশের দিকে তাকিয়ে বলল, ঈশ্বরের কাছে আপনার আত্মার শান্তি কামনা করি। মৃত্যুর ওপারে আপনার আর শশী কুমারের যেন পুনর্মিলন হয়। তবে আমি আর একলা প্রতীক নই, কারণ আপনার কাহিনী সর্বদা আমার সঙ্গী হয়ে থাকবে। এরই সাথে শেষ হয়ে গেল আজকের মুভি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, কারণ সবার আগে ভিডিওটা আপনিই পাবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।